টাকাকে এমনভাবে সঞ্চয় করতে শিখুন যাতে আপনার টাকার পিছনে দৌড়াতে না হয় বরং টাকা আপনার পিছনে দৌড়ায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে কিন্তু সারা মাসের সংসার খরচের টাকা নিয়ে বসেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দ্রব্যমূল্যের দাম এত বাড়ার পরও মাত্র ৮,০০০ টাকায় এ মাসের সংসার খরচ চালাই, আর কিভাবে এই ৮,০০০ টাকায় সংসার খরচ চালিয়ে বেশ অনেকগুলো টাকা বাঁচিয়ে নেই। চলুন শুরু করা যাক আজকের ব্লগের প্রধান অংশ। তবে টাকা কিন্তু এমনভাবে জীবনে সঞ্চয় করতে শিখুন যাতে টাকা আপনার পিছনে দৌড়ায়, আপনাকে আর টাকার পিছনে ছুটতে না হয়। আর টাকা এমন একটা জিনিস, সেটাকে যদি আপনি সঞ্চয় করতে পারেন তাহলে কিন্তু একটা সময় দেখবেন টাকা এমনি এমনি বাড়তে থাকবে। আপনার আর কষ্ট করে দৌড়ঝাঁপ করে টাকার পিছনে দৌড়াতে হবে না। তো আসলে টাকা সঞ্চয় করতে কিন্তু যথেষ্ট বুদ্ধি লাগে, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বড় বড় অর্থনীতিবিদদের কথা যে টাকা সঞ্চয় করতে বুদ্ধি লাগে। টাকা কিন্তু আয় করতে সবাই জানলেও টাকা সঞ্চয় করতে সবাই জানে না। একটু ছোট ছোট বুদ্ধি বা একটু ছোট ছোট ট্রিক্স খাটালে তবেই কিন্তু সংসার খরচের টাকা থেকেই আপনি মাসে হাজার হাজার টাকা জমিয়ে নিতে পারেন। আমাদের একটু বেখেয়ালের কারণে কিন্তু বা অসতর্কতার কারণে কিন্তু আমাদের টাকা অপচয় হয়। তো যেখানে যেখানে আপনার টাকা অপচয় হয় সেখান সেখান থেকে একটু বেছে বেছে বা চিন্তা ভাবনা করে আপনি যদি প্রতি মাসে ওই অপচয়ের জায়গাগুলো থেকে সঞ্চয়টা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন একটা সময় আপনার টাকা ঠিকই বাড়তে থাকবে। তাতে কিন্তু আপনার টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকাই আপনার পিছনে দৌড়াবে। তো যাই হোক, দেখুন আজকে আমি কিভাবে এ মাসের সংসার খরচ থেকে অনেকগুলো টাকা বাঁচাই। তো আমার হাজব্যান্ড কিন্তু মাসের শুরুতে স্যালারি পেতে দেরি, কিন্তু টাকা বা সংসার খরচের টাকা আমার হাতে তুলে দিতে একদমই দেরি করে না। তো আমি কিন্তু আপনাদের গত মাসে দেখিয়েছিলাম যে আমি ২৫০৯ টাকা, মানে গত ভ্লগে দেখিয়েছিলাম যে আমি ২৫০০ টাকার আর কি শুকনা বাজার করেছি। তো এখানে ২৫০৯ টাকা ছিল। তো তারপরও কিন্তু দোকানের লোকটা আমার কাছ থেকে ২৫০০ টাকায় নিয়েছে। তো শুকনা বাজার বা কাঁচা বাজার বা মুদি বাজার যেটাই বলেন, ওটা কিন্তু ২৫০০ টাকা এ মাসে সেরেছি। কারণ আমার কিন্তু এ মাসে পেঁয়াজ আদা এগুলো কেনা লাগেনি। যেহেতু পেঁয়াজ আদার দামটা কম, আমি কিন্তু সারা বছরের জন্য এখনই সংরক্ষণ করে রাখবো করে কিন্তু আমার সারা বছর প্রতি মাসে পেঁয়াজ বা আদা এগুলো কিনতে হবে না। তো আপনারাও কিন্তু চাইলে এই শীতের সিজনে পেঁয়াজ আদা এগুলো বা রসুন এগুলোর দাম যখন কম থাকবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি ২৫০০ টাকার বাজার করেছি, শুকনা বাজার। আর মাছের বাজারটাও কিন্তু আমি গত ব্লগে শেয়ার করেছিলাম। আমি কিন্তু ১১৮০ টাকার বেশ ৪-৫ কেজি মাছ কিনেছি। তো ওতে কিন্তু আমার মানে দেখা যায় মাসে ১৩-১৪ দিন হয়েই যাবে। আর এখানে নেট বিল বলতে ওয়াইফাই বিল ৭০০ টাকা ছিল, ময়লার বিল ১৫০ টাকা, ডিশ বিল ১৫০ টাকা, ডিম ১,০০০ টাকা। যেহেতু ডিমের জন্য আমার ১,০০০ টাকা ডিম প্রতি মাসে লাগেই, তো এর জন্য ডিমের খরচ হিসেবে ১,০০০ টাকা। আর এখানে মাংসর জন্য ২,০০০ টাকা। তো এই মাংসের খরচটা কিন্তু প্রতি মাসে আমার হাজবেন্ডই দেয়, যেহেতু এর জন্য কিন্তু ওই মাংসের খরচটা আমার লাগে না বললেই চলে। তারপরও যদি মাঝে মাঝে মানে দেখা যায় একটু মুরগি টুরগি কেনা লাগতে পারে, তো এর জন্য ২,০০০ টাকা ধরেছি। আর মাছের খরচ হিসেবে পরবর্তীতে যদি আরও মাছ লাগে তখন ১,০০০ টাকার মাছ কিনবো। আর যেহেতু এখন শীতের সিজন, এখন কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসবে। গরমের সিজনে কিন্তু দেখা যায় আমার বিদ্যুৎ বিলেই আমার বেশি খরচ হয়। তো এখানে দেখলেন যে সব মিলিয়ে আমার কিন্তু ৭০০ মানে ৭,৭০০ টাকার মতো হয়েছে। তো আমি কিন্তু মাসের শুরুতেই এখানে সব টাকা আপনাদের এই কারণে দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের ভাইয়া আমার হাতে টাকা দেওয়ার আগেই সব টাকা দিয়ে বাজার করে নিয়েছি, মানে সারা মাসে আমার যা যা লাগবে। তো তারপরে তার এই টাকা থেকে কিন্তু সব টাকা আর কি রেখে দেব। আর আমি কিন্তু আমার জমানো টাকা থেকে আর কি বাজার করেছি আগেই, যেহেতু বাজারে যাওয়ার সুযোগ আগে পেয়েছি। তো মাসের শুরুতে আমাকে টাকা দিলেই আমি কিন্তু একদম আমার হাত খরচ হিসেবে যে ১০,০০০ টাকা দেয় ওই টাকাটা কিন্তু আগেই জমিয়ে রাখি, মানে সরিয়ে রাখি, যাতে ওই টাকাটা আমি পুরোটাই জমাতে পারি। আর তারপর কিন্তু এখানে ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে আমার পুরো বাজারটা হয়ে যায়। তো আমি জানি না পরবর্তীতে আমার হাজব্যান্ড এই ব্লগগুলো যদি কখনো দেখে তখন বলবে তুমি এত টাকা সঞ্চয় করো, তোমাকে এত বেশি টাকা দেয়া যাবে না। তো যাই হোক, তারপর কিন্তু সে তার স্যালারির খুব কম অংশই সংসার খরচ হিসেবে দেয়। সে মানে যে স্যালারি পায় তাতে তো আমি তাকে বলি তুমি আরও ৩-৪টা সংসার চালাতে পারো। তো যাই হোক, তারপর কিন্তু দেখা গেল এখানে ৭,৭০০ বা ৮,০০০ টাকার মধ্যে কিন্তু আমার পুরো মাসটা চলে যায়, যেহেতু আমার পেঁয়াজ মরিচ এখন কেনা লাগবে না।
আর 2000 টাকা মাংসেরও আমার হাজব্যান্ড যেহেতু দেবে, তো এখানে আমি হাত খরচের পুরো টাকাটাই কিন্তু জমিয়ে রাখি। তো আপনারা যেটা করবেন, সংসার খরচের টাকা আর কি দেওয়ার প্রথমেই বা স্যালারি পাওয়ার পরই যারা মানে টাকা জমাতে চান সংসার খরচ থেকে, তারা প্রথমেই কিন্তু যে টাকাটা জমাবেন সেই টাকাটা আগেই সরিয়ে রাখবেন। তারপর বাকি যে টাকাটা থাকবে সেই টাকার মধ্যে থেকেই আপনি আপনার সংসারটা সারা মাস চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে, আপনারা মাছ মাংসের বাজারটা খুব সুন্দরভাবে করবেন। সারা মাসের মাছ মাংসের বাজার যদি সুন্দরভাবে করা যায়, তবেই কিন্তু আপনার সংসার খরচের টাকা থেকে আপনি টাকা জমাতে পারবেন। আর মাছ মাংসের বাজারটা যদি আপনি সুন্দরভাবে না করেন বা ঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনার সারা মাস দেখা যায় অভাবেও থাকবে। আর তারপর কিন্তু আপনার ইচ্ছে করবে না যে টাকা জমাই, মনে হবে দূর এত কষ্ট করে কি হবে, সারা মাস তার থেকে সুন্দরভাবে খাবো দাবো। এর জন্য বললাম যে এমনভাবে আসলে মাছ মাংসের বাজারটা করবেন যাতে সারা মাস অভাবেও না থাকে আর আপনার টাকা জমাতে বিরক্তও না লাগে আর গায়েও না বাঁধে। যার জন্য সুন্দরভাবে মাছ মাংসের বাজারটা করলে কিন্তু আপনার তখন দেখবেন টাকা জমাতে একদমই গায়ে লাগবে না, আর আপনার সারা মাস অভাবও সংসারে থাকবে না, আর সুন্দরভাবে আপনি কিন্তু টাকা জমাতে পারবেন। এর জন্য আমি কিন্তু আমার বেশিরভাগ ভ্লগেই বলি, আমাদের মধ্যবিত্ত সংসারে মানে মাছ মাংসের বাজারটা খুব সুন্দরভাবে করতে হবে এবং মাসের শুরুতেই কিন্তু সারা মাসের বাজার করবেন। মাসের শুরুতে যদি সারা মাসের বাজার না করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা একদমই জমাতে পারবেন না। দেখবেন কি এটা শেষ ওটা শেষ, তখন কিন্তু আপনি যে টাকাটা জমানোর জন্য রাখলেন সেই টাকা থেকে আবার আপনার টাকা খরচ করতে হবে। এতে করে কিন্তু আপনি সুন্দরভাবে টাকাটা জমাতে পারবেন না। তো আমি কিন্তু এখানে দেখাচ্ছিলাম যে আমি যে মাছ কিনেছি ওতে কিন্তু আমার 13 দিন হয়ে যাবে। আর তারপর মাংসটাতে যদি 7 দিন হয় 2000 টাকার মাংসে, তারপর ডিম দিয়ে 5 দিন চালালাম, আর বাকি 5 দিন কিন্তু দেখা যাবে এমনি হয়তো বা শাকসবজি দিয়ে বা পরবর্তীতে যদি মাছ লাগে একটু মাছ কিনলাম। আমি কিন্তু 1000 টাকা ধরে রেখেছি। তো আমার কিন্তু দেখা যায় কি প্রতি মাসেই 8 থেকে 10,000 টাকার মধ্যে সংসারটা এভাবে মানে সংসার খরচ চালানো যায়, যেহেতু আমার বাসা ভাড়া লাগে না। তারপর আমার বাচ্চারা এখনও ছোট, ওদের স্কুলে তেমন একটা টাকা পয়সা খরচ হয় না বললেই চলে। আর টুকটাক যা একটু টাকা পয়সা খরচ হয় বা যেহেতু বাহিরে স্কুলে গেলেই বাচ্চাদের টাকা লাগে, ওই সব টুকটাক টাকা পয়সা কিন্তু ওদের বাবাই ব্যয়টা বহন করে। তো যাদের বাচ্চারা ছোট এখনও পড়াশোনা শুরু করেনি, তারা কিন্তু এই সময়টাতেই আসলে টাকাটা যতটা পারেন জমিয়ে রাখবেন। আর বাচ্চারা পড়াশোনা শুরু করলে বা বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু আর আসলে টাকাটা জমানো তেমন একটা যায় না। আর বাচ্চাদের আপনারা চেষ্টা করবেন ক্লাস 5 পর্যন্ত অন্তত নিজেরা পড়াতে। দেখা যায় ক্লাস 5 পর্যন্ত কিন্তু এমনিতেই বাচ্চাদের নিজেরা বাসায় বসে পড়ানো যায়, তাতে করে কিন্তু খরচটা অনেকই কমানো যায়। আর দেখা যায় অনেক শিক্ষিত মায়েরা আসলে ট্রেন্ডিং ফলো করতে গিয়ে বাচ্চাদের বাইরে পড়ায়। এক্ষেত্রে কিন্তু দেখা যায় কি বাচ্চাদের পড়াশোনাটাও এমনভাবে হয় না, আর টাকাও অনেক বেশি খরচ হয়ে যায়। তো আপনারা যদি টাকা জমাতে চান, আসলে বাচ্চাদের বাসায় পড়ানোর চেষ্টা করবেন। বাসায় আপনি যেভাবে যত্ন দিয়ে পড়াবেন, টিচাররা কিন্তু শত টাকা খরচ করলেও ওভাবে যত্ন করে পড়াবে না। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম যে আপনি যদি টাকা সেভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাছ মাংসের বাজারটা খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে। তো এই কথাটা কিন্তু আমি বারবারই বলছি, আর এই ইনস্ট্রাকশন ফলো করেই কিন্তু আমি প্রতি মাসে অল্প টাকার মধ্যে সংসার চালাই এবং অনেক বেশি টাকা জমাতে পারি। আর যেহেতু গ্যাস বিল প্রতি মাসে লাগে না, যে মাসে টাকা একটু বেশি সঞ্চয় করি সেই মাসে কিন্তু গ্যাস বিলের জন্য টাকা রেখে দেই। যেহেতু এ মাসে একটু টাকা বেশি সঞ্চয় করতে পেরেছি, তো এর জন্য কিন্তু আমি গ্যাস বিলের জন্য টাকাটা রেখে দেবো এই মাসে। তো যারা এখনও এই পর্যন্ত আমার সাথে আছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ চেক করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।